হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। আজকে আমি একটু ভিন্ন ধরনের কন্টেন্ট নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। আজকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা তোমার আদার্স ব্যাকরণ এই সব ক্লাসকে বাদ দিয়ে চলে এলাম একটু অন্য ধরনের ভিডিওতে। সাধারণত ছাত্রছাত্রীরা বা শিক্ষার্থীরা পড়াশোনার পাঠ চুকিয়ে দেওয়ার পর বিভিন্ন ধরনের সরকারি চাকুরির পরীক্ষায় বসে। সেই পরীক্ষাতে তারা উত্তীর্ণ হয় এবং তারা চাকরিতে যোগদান করে। আজকে আমি সেই রকমই কিছু জিকে প্রশ্ন অর্থাৎ সাধারণ জ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে চলে এসেছি। আজকে আমি 20টি প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করব। আশা করি এই 20টি প্রশ্ন ধরে তোমরা বাড়িতে আরও অনেক প্রশ্ন তৈরি করতে পারবে। তাই বেশি কথা বলবো না বন্ধুরা, চলে যাব আলোচনাতে। তবে আলোচনায় যাওয়ার আগে তোমাদের প্রত্যেকের কাছে আমার একটি রিকোয়েস্ট, অনুরোধ বা আবদার, যাই বলো না কেন, তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, চ্যানেলটির পাশে থেকো এবং চ্যানেলটির বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আর তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যারা ভিডিওটি দেখবে। আর যারা ভিডিওগুলো দেখছো অথচ লাইক, কমেন্টস এবং শেয়ার করছো না, তারা অবশ্যই একটি লাইক কিংবা একটি কমেন্টস, একটি শেয়ার করো, যাতে আমি নতুন করে ভিডিও বানাতে অনুপ্রেরণা পাই। দেখো, আর বেশি কথা বলবো না, চলে আসি আলোচনায়। কারণ আমি 20টি প্রশ্ন দিয়েছি, এই 20টি প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করার পর কিছু কথা বলবো। দেখো, যে প্রশ্নটি আজকে আমি প্রথম দিয়েছি সেটি হলো, বিসর্জন নাটকটি রচয়িতা হলেন। বিসর্জন নাটকটি রচয়িতা হলেন অপশন ক রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন খ গিরিশচন্দ্র ঘোষ, অপশন গ দ্বিজেন্দ্রলাল রায়, অপশন ঘ দীনবন্ধু মিত্র। এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে বিসর্জন নাটকটি রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 2 নম্বর প্রশ্নে চলে এসো। 2 নম্বর প্রশ্ন কী দিয়েছে? কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? অপশন ক 1856, অপশন খ 1857, অপশন গ 1875, অপশন ঘ 1879। অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয় যে সালে প্রতিষ্ঠিত হয় সেটি হলো 1857, অর্থাৎ অপশন খ হলো সঠিক উত্তর। 3 নম্বর প্রশ্নে চলে এসো। অর্থশাস্ত্র এর রচয়িতা হলেন। অর্থশাস্ত্রের রচয়িতা হলেন অপশন ক কালিদাস, অপশন খ পাণিনি, অপশন গ কৌটিল্য, অপশন ঘ হর্ষবর্ধন। এই চারটি অপশনের মধ্যে 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে কৌটিল্য। আমরা সকলেই জানি অর্থশাস্ত্রের রচয়িতা হলেন কৌটিল্য। 4 নম্বর প্রশ্নে চলে এসো। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতা কে ছিলেন? অপশন ক সূর্য সেন, অপশন খ সুভাষচন্দ্র বসু, অপশন গ ভগৎ সিং, অপশন ঘ চন্দ্রশেখর আজাদ। অর্থাৎ এই চারটি অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে? এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশন হবে সূর্য সেন, অর্থাৎ অপশন ক। তাহলে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতা ছিলেন সূর্য সেন। 5 নম্বর প্রশ্নে চলে এসো। জাপানের পার্লামেন্টকে কি বলে? অপশন ক বুন্দেসলিগা, অপশন খ ডায়েট, অপশন গ কংগ্রেস, অপশন ঘ সেনেট। এই চারটি অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে? অর্থাৎ জাপানের পার্লামেন্টকে বলে ডায়েট, অপশন খ হলো সঠিক উত্তর। 6 নম্বর প্রশ্নে চলে এসো। আইনি আকবরী গ্রন্থটির লেখক কে? আইনি আকবরী গ্রন্থটির লেখক হলেন অপশন ক আকবর, অপশন খ বীরবল, অপশন ক টোডরমল, অপশন খ আবুল ফজল। তাহলে এই আইনি আকবরী গ্রন্থটির লেখক হলেন আবুল ফজল, অর্থাৎ অপশন ঘ হলো সঠিক উত্তর। 7 নম্বর প্রশ্নে চলে এসো। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। কোন কোন অপশন আছে দেখে নেবো আমরা। অপশন ক এ আছে 1781, অপশন খ এ আছে 1782, অপশন গ এ আছে 1784, অপশন ঘ এ আছে 1789। অর্থাৎ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় যে সালে সেটি হলো 1784 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হলো অপশন গ, সঠিক উত্তর 1784 খ্রিস্টাব্দে। তারপরে 8 নম্বর প্রশ্নে চলে এসো। হিন্দি উপন্যাস গোদান এর রচয়িতা হলেন। অপশন ক হচ্ছে ধ্যানচাঁদ, অপশন খ হচ্ছে প্রেমচাঁদ, অপশন গ হচ্ছে হরিশ্চন্দ্র, অপশন ঘ হচ্ছে মণিশঙ্কর। তাহলে হিন্দি উপন্যাস গোদানের রচয়িতা হলেন প্রেমচাঁদ। অপশন গ, অপশন খ হলো সঠিক উত্তর। তাহলে এই প্রেমচাঁদকে বলা হয় কি হিন্দি ভাষার বঙ্কিম। এইখানেও কিন্তু কোশ্চেন পড়তে পারে। 9 নম্বর প্রশ্ন চলে এসো।
সত্য বিলোপ নীতি প্রবর্তন করেন অপশন ক ডালহৌসি, অপশন খ বেন্টিং, অপশন গ ওয়েলেসলি, অপশন ঘ কেনিং। তাহলে সত্য বিলোপ নীতি প্রবর্তন করেছিল আমরা সকলেই জানি ডালহৌসি। তাহলে অপশন ক হলো সঠিক উত্তর। তাহলে সত্য বিলোপ নীতি যিনি প্রবর্তক তিনি হলেন ডালহৌসি। অপশন ক হলো সঠিক উত্তর। 10 নম্বর প্রশ্নে চলে এসো। বংশগতির জনক নামে পরিচিত, অর্থাৎ বংশগতির জনক কাকে বলা হয়? অপশন ক হচ্ছে রবার্ট হুক, অপশন খ হচ্ছে মেন্ডেল, অপশন গ হচ্ছে ডারউইন, অপশন গ হচ্ছে ব্রাইস। অর্থাৎ এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হলো অপশন খ মেন্ডেল, অর্থাৎ বংশগতির জনক নামে পরিচিত মেন্ডেল। তাহলে 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো মেন্ডেল। 11 নম্বর প্রশ্নে চলে এসো। আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ কিসের একক? অপশন দেখো, অপশন ক হচ্ছে সময়, অপশন খ হচ্ছে দূরত্ব, অপশন গ হচ্ছে আলো, অপশন ঘ হচ্ছে আলোর তীব্রতা। তাহলে আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক, অর্থাৎ অপশন খ হলো সঠিক উত্তর। তাহলে 11 দাগের সঠিক উত্তর হলো অপশন খ, অর্থাৎ আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক। 12 নম্বর প্রশ্নে চলে এসো। কোন দেশকে মধ্যরাত্রি সূর্যের দেশ বলে? অপশানগুলো দেখে নেব কী কী আছে। প্রথম অপশানে আছে জাপান, দ্বিতীয় অপশান আছে ফিনল্যান্ড, তৃতীয় অপশান আছে নরওয়ে এবং চতুর্থ অপশান আছে সুইডেন। তাহলে কোন দেশকে মধ্যরাত্রির সূর্যের দেশ বলে? অপশান হচ্ছে সঠিক উত্তর হবে নরওয়ে, অর্থাৎ অপশান গ হলো সঠিক উত্তর। তাহলে 12 দাগে সঠিক উত্তর হলো অপশান গ, অর্থাৎ নরওয়ে। 13 নম্বর প্রশ্নে চলে এসো। অস্ট্রিয়ার রাজধানীর নাম? অপশান ক হচ্ছে ভিয়েনা, অপশান খ হচ্ছে রোম, অপশান গ হচ্ছে ইটালি, অপশান ঘ হচ্ছে প্যারিস। তাহলে অস্ট্রিয়ার রাজধানীর নাম হচ্ছে ভিয়েনা। তাহলে সঠিক উত্তর কোনটি হলো? সঠিক উত্তর হচ্ছে অপশান ক। তাহলে অস্ট্রিয়ার রাজধানী হলো ভিয়েনা। 14 দাগে চলে এসো। 14 দাগের অপশান হচ্ছে এবং কোশ্চেন হচ্ছে দেখো, পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে? অপশানগুলো কী কী দেখে নেব। প্রথম অপশান হচ্ছে 1510, দ্বিতীয় অপশান হচ্ছে 1526, তৃতীয় অপশান হচ্ছে 1539 এবং চতুর্থ অপশান হচ্ছে 1540। তাহলে এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে, অর্থাৎ সঠিক অপশান কোনটি হবে সেটা আমরা দেখে নেব। তাহলে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশান খ হলো সঠিক উত্তর। তাহলে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে, অপশান খ হলো সঠিক উত্তর। তোমরা তিনটি যুদ্ধই পরপর দেখে নেবে। তারপরে অপশান কোশ্চেনে চলে আসো 15 দাগের। ম্যাপল গাছের পাতা কোন দেশের জাতীয় প্রতীক? ম্যাপল গাছের পাতা কোন দেশের জাতীয় প্রতীক? দেখো চারটি অপশান আছে। অপশান ক হচ্ছে চীন, অপশান খ হচ্ছে কানাডা, অপশান গ হচ্ছে নেপাল আর অপশান ঘ হচ্ছে পাকিস্তান। তাহলে ম্যাপল গাছের পাতা কোন দেশের জাতীয় প্রতীক? ম্যাপল গাছের পাতা হলো কানাডা দেশের জাতীয় প্রতীক। অপশান খ হলো সঠিক উত্তর, অর্থাৎ ম্যাপল গাছের পাতা কানাডা দেশের জাতীয় প্রতীক। মানে কানাডা দেশ যে দেশ আছে সেই দেশের জাতীয় প্রতীক হচ্ছে ম্যাপল গাছের পাতা। 16 দাগের প্রশ্নে চলে এসো। ড্রেন তত্ত্বের প্রবর্তক হলেন? ড্রেন তত্ত্বের প্রবর্তককে দেখে নেব। প্রথম অপশান আছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় অপশান আছে দাদাভাই নৌরোজি, তৃতীয় অপশান আছে মতিলাল নেহেরু এবং চতুর্থ অপশান আছে চিত্তরঞ্জন দাস। তাহলে ড্রেন তত্ত্বের প্রবর্তক হলেন কোনটি সঠিক উত্তর হবে? ড্রেন তত্ত্বের প্রবর্তক হলেন দাদাভাই নৌরোজি, অর্থাৎ অপশান খ হলো সঠিক। অর্থাৎ 16 দাগের সঠিক উত্তর হলো অপশান খ দাদাভাই নৌরোজি। 17 দাগে চলে এসো। বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা কে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা প্রায় পরীক্ষাতেই পড়ে থাকে। বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা কে? অপশান ক হলো প্রফুল্লচন্দ্র রায়, অপশান খ হচ্ছে প্রফুল্লচন্দ্র ঘোষ, অপশান গ হচ্ছে জগদীশচন্দ্র বসু এবং অপশান ঘ হচ্ছে মেঘনাদ সাহা। এই চারটি অপশানের মধ্যে তোমাদের বলতে হবে সঠিক উত্তর কোনটি বা সঠিক অপশান কোনটি। অর্থাৎ 17 দাগে সঠিক উত্তর হবে বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা প্রফুল্লচন্দ্র রায়, অর্থাৎ অপশান ক হলো সঠিক উত্তর। 17 দাগের হয়ে গেল। এবার 18 দাগে চলে গেল। জয় জওয়ান জয় কিষান কার উক্তি? এই প্রশ্নটি ইম্পর্টেন্ট। জয় জওয়ান জয় কিষান কার উক্তি? অপশানগুলো দেখে নেব। প্রথম অপশান আছে জওহরলাল নেহেরু, দ্বিতীয় অপশান আছে বাল গঙ্গাধর তিলক,
তৃতীয় অপশান আছে লাল বাহাদুর শাস্ত্রী এবং চতুর্থ অপশান আছে মোরারজি দেশাই। এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে আমরা একটু দেখে নেব। তাহলে জয় জওয়ান জয় কিষান এই উক্তিটি করেছিলেন লাল বাহাদুর শাস্ত্রী, অর্থাৎ অপশান গ হলো সঠিক উত্তর। তাহলে 18 দাগের সঠিক উত্তর হলো অপশান গ, অর্থাৎ লাল বাহাদুর শাস্ত্রী। জয় জওয়ান জয় কিষান এই উক্তিটির বক্তা হলেন লাল বাহাদুর শাস্ত্রী। 19 নম্বর প্রশ্নে চলে এসো। সচিন তেন্ডুলকর কত সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? সচিন তেন্ডুলকর কত সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? অপশানগুলো দেখে নেব। প্রথম অপশান আছে 2010, দ্বিতীয় অপশান আছে 2011, তৃতীয় অপশান আছে 2012 এবং চতুর্থ অপশান আছে 2013। অর্থাৎ সচিন তেন্ডুলকর যে সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন সেটা হলো 2013, অর্থাৎ সঠিক উত্তর হলো 2013, অর্থাৎ অপশান ঘ হলো সঠিক উত্তর। এবং 20 নম্বর প্রশ্ন দেখো, 20 দাগের কী বলেছে, ভারতীয় সেনা একাডেমি কোথায় আছে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা দিচ্ছ, যারা তোমার আর্মির পরীক্ষাগুলো দিচ্ছ কিংবা কেপি পরীক্ষাগুলো দিচ্ছ, সেটার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা হতে যাচ্ছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে যাচ্ছে এই প্রশ্নটি। সেনা একাডেমিগুলো, ভারতীয় সেনা একাডেমি কোথায় আছে? অপশানগুলো আমরা দেখে নেব। প্রথম অপশান আছে দেরাদুন, দ্বিতীয় অপশান আছে পুনে, তৃতীয় অপশান আছে বেঙ্গালুরু এবং চতুর্থ অপশান আছে কানপুর। অর্থাৎ এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে তোমাদেরকে খুঁজে বার করতে হবে। দেখে নাও, আমি উত্তরটি বলে দিচ্ছি। তাহলে ভারতীয় সেনা একাডেমি যেখানে আছে সেই জায়গাটি হলো দেরাদুন, অর্থাৎ অপশান ক হলো সঠিক উত্তর। আমি আজকে তোমাদের সামনে এই 20টি প্রশ্ন আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পারছো কোন উত্তরগুলি তোমাদের হয়েছে বা হচ্ছে। আর যারা এই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখছো, তারা বাড়িতে এই প্রশ্নগুলি বারবার প্র্যাকটিস করো। এই ধরনের প্রশ্নই কিন্তু বারবার পরীক্ষাতে আসে। তাই তোমাদের সামনে আমি আজকে প্রথম 20টি প্রশ্নের একটা মডেল সেট নিয়ে এলাম। আশা করি এই 20টি প্রশ্ন থেকে তোমরা অনেক প্রশ্ন তৈরি করতে পারবে। এটা একটা আমি ধারা দিলাম, জাস্ট ধারা। আমি পরবর্তী ভিডিওতে বেশি বেশি জিকে প্রশ্ন এবং জেনারেল ইংলিশ নিয়ে আসার চেষ্টা করছি। তোমরা এই চ্যানেলটির সাথে থাকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে দাও। আর যারা ভিডিও দেখছো অথচ লাইক, কমেন্টস এবং শেয়ার করছো না, তাদের কাছে আমার বিনম্র অনুরোধ বা বিনীত অনুরোধ যে তারা অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক, একটি কমেন্টস এবং একটি শেয়ার করো, যাতে আমি নতুন করে ভিডিও বানাতে অনুপ্রেরণা পাই, আমি অনুপ্রাণিত হই তোমাদের দ্বারা। আর তোমরা বিশেষ করে যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ এইগুলোর উপরে জোর দিচ্ছ, তাদের ক্ষেত্রে এই জিকে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি বারবারই একটা কথা বলছি, যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কেপি অর্থাৎ কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের পরীক্ষার জন্য তৈরি হচ্ছ, প্রিপারেশান নিচ্ছ, তাদের কাছে এই জিকে প্রশ্নগুলি মারাত্মকভাবে গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলি বারবার খাতাতে লিখো, প্র্যাকটিস করো এবং এই থেকে আরও প্রশ্ন তৈরি করার চেষ্টা করো। যেমন আমি তোমার দিলাম একটা প্রশ্ন যে ধরো বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতাকে, এরকম অনেক আমাদের প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানগুলোর তোমরা করতে পারবে সহজে। তারপরে ধরো তোমার আমার সেনা একাডেমি করলাম, সেনা একাডেমি দেরাদুন কোথায় অবস্থিত? আচ্ছা, তারপরে তোমার আরও একটা কোশ্চেন দিলাম, যেমন ধরো এই প্রশ্নটি, যেমন ধরো তোমার বিসর্জন নাটকটি রচয়িতাকে, যেমন এখানে ধরো রবীন্দ্রনাথ ঠাকুর উত্তর হলো। তারপরে ধরো গিরিশচন্দ্র ঘোষের একটা বিখ্যাত নাটক আছে বলিদান, এই বলিদান নাটকটি প্রফুল্ল, তাহলে বলিদান নাটকটি রচয়িতাকে, প্রফুল্ল নাটকটি রচয়িতাকে। এই ধরনের প্রশ্নগুলি, যেমন আমি 4টা প্রশ্ন অপশান দিলাম এখানে, রবীন্দ্রনাথ ঠাকুর, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায়, দীনবন্ধু মিত্র, এই 4জন ব্যক্তিই কিন্তু নাট্যকার। তাহলে 4জন ব্যক্তির উল্লেখযোগ্য নাটকগুলো তোমাদেরকে খুঁজে বার করতে হবে, যেহেতু তোমার নাটক থেকে আমি প্রশ্ন এখানে দিয়েছি। যেমন ধরো বিসর্জন নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে গেল, তাহলে দীনবন্ধু মিত্রের একটা বিখ্যাত নাটক আছে, তোমরা জানো, সেটা হচ্ছে নীল দর্পণ। আর দ্বিজেন্দ্রলালেরও বিখ্যাত নাটক আছে শাহজাহান, নূরজাহান, মেবার পতন, বিখ্যাত নাটক আছে। গিরিশচন্দ্র ঘোষেরও কিন্তু বিখ্যাত নাটক আছে বলিদান, প্রফুল্ল, হ্যাঁ, বিল্বমঙ্গল, বিখ্যাত নাটক কিন্তু শ্রীচৈতন্য
বিখ্যাত বিখ্যাত অশোক বিখ্যাত বিখ্যাত নাটক কিন্তু ওনারও আছে। আর রবীন্দ্রনাথ ঠাকুরের এই বিসর্জন পেলে, বিসর্জন ছাড়া রক্তকরবী আছে, অচলায়তন আছে। এই রকম করে তোমাদের প্রশ্নগুলো বানিয়ে নিতে হবে। অর্থাৎ একটা প্রশ্ন যখন পেলে তার যে 4টা অপশান থাকলো, এই 4টা অপশানকে কিন্তু অবহেলা করা চলবে না। এই 4টা অপশানকেই তোমাদের মান্যতা দিতে হবে এবং এই 4টা অপশানকে ধরে আরও প্রশ্ন বানিয়ে নিতে হবে। তাহলে তোমাদের কী হবে, সুবিধা হবে। যাই হোক বন্ধুরা, আর আমি ভিডিওটা বিশেষ কিছু বাড়াবো না। তোমরা অবশ্যই ভিডিওটি দেখো, স্কিপ করো না, এবং যে প্রসেসটা আমি বললাম সেই প্রসেসটাকে তোমরা অনুসরণ করো। আশা করি তোমরা এর থেকে অনেক প্রশ্ন বানাতে পারবে, তৈরি করতে পারবে। তাহলে কী হবে, তোমাদের প্রশ্নের স্টকটা বেড়ে যাবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি প্রায় দিনেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা ব্যাকরণ নিয়ে দিই। আজকে আমি তোমাদের প্রথম জিকে প্রশ্ন দিয়ে গেলাম। পরবর্তীকালে কন্টিনিউ করার চেষ্টা করছি, সময়ের একটু অভাব আছে। তো আমি চেষ্টা করব। পশ্চিমবঙ্গ পুলিশের একটা পরীক্ষা হওয়ার চান্স আছে, কলকাতা পুলিশেরও। তার আগে আমি কিছু জিকে সেট দেওয়ার, আজকে আমি প্রথম সেট দিলাম, প্রথম পর্ব 20টি, পরের দিন আমি 25টা দেওয়ার চেষ্টা করব। তো তোমরা চ্যানেলটি অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটির পাশে থেকো, তবেই আমি অনুপ্রেরণা পাবো এবং নতুন নতুন ভিডিও বানাতে মানে আমার উৎসাহ জাগবে। তাই প্রত্যেকের কাছে আমার করজোড়ে নিবেদন, তোমরা চ্যানেলটির পাশে দেখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আজকে বন্ধুরা এই পর্যন্তই। পরের দিনে দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিও নিয়ে, আর একটি কোনো ও, নতুন কোনো আইটেম বা নতুন কোনো তোমার কন্টেন্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা মন দিয়ে পড়াশোনা করো এবং খুব খুব ভালো থেকো।